প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এন্টারপ্রেনিউর বাংলাদেশ আয়োজিত বিশেষ অনুষ্ঠান শি টক্সের আজকের পর্বে। আপনাদের সঙ্গে রয়েছি আমি বন্যা রয়। দর্শক, শি টক্সের আড্ডায় আমরা পরিচিত হই এমন সব নারীর সঙ্গে যাদের জীবন এক একটি সংগ্রামের পথ, এক একটি স্বপ্নের জয়যাত্রা। ঠিক তেমনি আমাদের আলোচনায় আজকে আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধুমাত্র নিজের স্বপ্নই পূরণ করেননি, বরং অন্যান্য নারীদের স্বপ্ন পূরণে হাতে আলোর মশাল নিয়ে দাঁড়িয়েছেন। বলছিলাম মুন্নিস ড্রিমের প্রতিষ্ঠাতা এবং উইমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মিসেস রেবেকা সুলতানা আপার কথা। আপা, আমাদের শো শি টক্সে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শরতের এই স্নিগ্ধ সন্ধ্যায় আপনাদের এই আমন্ত্রণে আমি আসতে পেরে আসলেই আমি আনন্দিত। বরিশালের এক স্বপ্নবাজ কন্যা, শৈশব থেকেই যিনি বিশ্বাস করতেন পরিশ্রম আর শিক্ষাই পারে মানুষকে বদলে দিতে। শিক্ষকতা দিয়ে শুরু করলেও সেখানেই থেমে থাকেননি তিনি। নিজের মেধা আর সাহস নিয়ে গড়ে তুললেন মুন্নিস ড্রিম, যা আজ অসংখ্য নারীর জন্য আত্মনির্ভরতার আরেক নাম। তিনি শুধু একজন উদ্যোক্তাই নন, একজন প্রশিক্ষক ও মেন্টর, যিনি ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, বরিশাল উইমেন চেম্বার অব কমার্সের মতো প্রতিষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য কাজ করেছেন। এছাড়া উইমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সমাজসেবায় রেখেছেন অমূল্য অবদান। আপা, শুরুতে আমরা জানবো আপনার শৈশবের কথা। কেমন ছিল আপনার শৈশবের দিনগুলি? আমার শৈশব কেটেছে, শৈশব কৈশোর সবই কেটেছে খুলনার স্নিগ্ধ একটা পরিবেশে, শান্ত পরিবেশ। খুলনা শহরটা আসলেই খুব শান্ত। ওখানে আমার জন্ম হয়েছে, বেড়ে ওঠা। আমার বাবা একজন ফুড কন্ট্রোলার ছিলেন, সরকারি কর্মকর্তা। আমার মা একজন গৃহিণী ছিলেন। আমরা 3 ভাই বোন, আমি মেঝো। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো একটা পরিবেশ বিলং করেছি ওখানে, এবং ওখান থেকেই আমার পদচারণা শুরু। এখন পর্যন্ত আমি চলছি সবাইকে সাথে নিয়ে। আপা, আপনি তো পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশা গ্রহণ করেছিলেন, কিন্তু হঠাৎ করে উদ্যোক্তা হবার পেছনে গল্পটা কি? আসলে শিক্ষকতা একটা মহান পেশা। আমার বড় বোন এই পেশার সাথে জড়িত আছে। ওকে দেখে আমার এখানে আগ্রহ প্রকাশ হয়েছিল যে আমি ওর মতো একটু কিছু করে দেখি। পরবর্তীতে দেখলাম যে না, এটা আমার দ্বারা হবে না, এটা 5টা পর্যন্ত থাকতে হয় একটা নিয়মের ভিতরে। আসলে আমি নিয়মের ভিতরে বদ্ধ থাকতে রাজি না, সবাইকে দিয়ে সবটা হয় না, যে কারণে আমি ওখান থেকে চলে আসা। পরে আস্তে আস্তে ভাবলাম কিছু তো করতে হবে, ঘরে বসে থাকার মেয়ে আমি না। তারপর ওখান থেকে আমার উদ্যোক্তা জীবন শুরু। আমার ক্লাস 8 থেকেই আসলে উদ্যোক্তা জীবনটা শুরু হয়েছে। প্রকাশ হয়তো বা পরে পেয়েছে, কিন্তু রানিংয়ে ছিল। আর আমার বড় বোনের একটা বলতে পারেন যে একটা দুঃখ, ক্রোধ, ওখান থেকে আমার উদ্যোক্তা হওয়া। ও একদিন আমাকে রাগ করে বলল যে তুমি এত ট্রেনিং করেছো, এত দূরান্তপনা করো, কিছুই তো করো না, ইনকাম তো কিছু করো না। তখন আমার একটু জেদ হয়েছে সত্যি। তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে 2000 টাকা দাও, দেখো আমি কি করতে পারি। তবু ও সাথে সাথে বললো যে নাও, তারপরও যদি তুমি কিছু করো আমি খুশি হব। আর তখন ও ক্যান্সারের রোগী। তা ভাবলাম যে ও যদি না বেঁচে থাকে, ঠিক আছে, ওর আশাটা আমি পূর্ণ করে দিই। তখন আমি একটা পেজ খুললাম, খুলে ওর কাছ থেকে 2000 টাকা নিয়ে ওকেই আমি বিরিয়ানি করে দিলাম আর কি। এই আমার যাত্রাটা শুরু। পরবর্তীতে দেখলাম না, রান্না আমি ভালো পারি, কিন্তু আসলে রান্না নিয়ে আমি কাজ করতে আগ্রহ প্রকাশ করলাম না। পরে ডাক্তার ওকে খেতে বলল যে ভালো মশলা খেতে হবে, ভালো খাবার খেতে হবে। তখন আমি মশলা নিয়ে কাজ করলাম যে না, সবাই তো একই প্রফেশনে আছে, কেউ রান্না, কেউ বুটিক্স বাটিক, আমি একটু ডিফারেন্ট কিছু করি আর কি। ওখান থেকে আমার মুন্নিস ড্রিম, মশলা নিয়ে কাজ করা। আচ্ছা আপা, আপনার এই যে মুন্নিস ড্রিম যাত্রাটি শুরু হওয়ার পিছনে গল্পটা কি? এটা আমার একটা স্বপ্ন। আমার নাম মুন্নি, মুন্নি অর্থ আদর। আপনার ডাকনাম? হ্যাঁ, আমার ডাকনাম মুন্নি। মুন্নি নামের অর্থ হলো আদর। আমি আসলে অনেক মানুষের ভালোবাসা, আদর পেয়েছি। তখন ভাবলাম যে এই আদরটাকে তো ধরে রাখতে হবে আর কি, যে আমি মারা গেলেও আমার পরের প্রজন্ম যেন এইটাকে স্মরণ করতে পারে। যেই কারণে আমি এই প্রতিষ্ঠানটার নাম দিয়েছি আমার স্বপ্নের প্রতিষ্ঠান মুন্নিস ড্রিম। ওখান থেকে আমার পদচারণা। অনেকে বলেছে যে আপনার বাচ্চা, সবাই তো মারা বাচ্চার নামে করে, আপনি এই বয়সে এসে কেন আপনার নামে এটা করলেন? তা আমি ভাবলাম যে না, এটা তো বাচ্চার সাথে আমার তুলনা করা হবে। আমার একটা ছেলে একটা মেয়ে, আমি মেয়ের নামে যদি রাখি ছেলে আমার কষ্ট পাবে, ছেলের নামে রাখলে মেয়ে কষ্ট পাবে। তার থেকে আমি আমার স্বপ্নটাকেই প্রাধান্য দিয়ে আমি আমার নামে প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি মুন্নিস ড্রিম।
এবং সাথে মুন্নিস ড্রিম নারী কল্যাণ নামে আমি একটা সংগঠন তৈরি করেছি, যে আমার যে কর্মকাণ্ডগুলো এগুলো যেন আমি ছড়িয়ে দিতে পারি সবার মাঝে আর কি। এখান থেকে আমার শুরু। আপনার প্রথম যাত্রাটা কেমন ছিল? ধরেন আমরা যখন একটা প্রথম যাত্রা শুরু করি তখন তো নানা রকমের বাধা থাকে, তো আপনি কি কি ধরনের বাধা ফেস করেছিলেন? আসলে বাধা তো সবারই থাকে, আমারও ছিল, কিন্তু আমার আসলে পারিবারিক সাপোর্টটা ছিল। অনেক নারীকে আমি শুনেছি যে ওরা পারিবারিক সাপোর্টটা পায় না, এদিক থেকে আমি খুব লাকি বলবো, কারণ আমার বাবার পরিবার, আমার শ্বশুরের পরিবার, তারা আমাকে নিয়ে গর্ব করে। সব সময় তারা চাইতো যে আমি কিছু করি, আমার যে যে দুরন্তপনাটা এইটা যেন আমি স্থায়ীভাবে কিছু করি আর কি। আমার আগে শখ ছিল এর পিছনে ঘুরে বেড়ানো, এর উপকার করা, ওর উপকার করা, হ্যাঁ করছি, কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। পরে আমি এটা শুরু করলাম, কিন্তু আমার আশপাশ যে প্রতিবেশীরা আছে তারা আমার আম্মুকে বা আমার আত্মীয় স্বজনকে বলতো এটা তো একটা পাগল মেয়ে, এ নিজের খেয়ে পরের মোষ তারায়, এইটা করে ওইটা করে, এগুলো কি কোনো কাজ হলো? নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, এইটা ট্রেনিং করাচ্ছে, ওইটা ট্রেনিং করাচ্ছে, এরকম বলতো। তো আমি বলতাম যে শুনেন আন্টি, আপনাদেরকেও দেখবেন একদিন আমি বসে আনতে পারবো, আমি কিছু একটা করে দেখাবো, তখন আপনাদেরও ভালো লাগবে, আপনারা আমাকে নিয়ে গর্ব করবেন। এটা তারপর আমি যখন মশলা নিয়ে শুরু করলাম, বাজারে যখন যেতাম আমি চাইতাম যে সব থেকে ভালো কোনটা আছে, ওইটা আমি দোকান ঘুরে ঘুরে দেখতাম। আমি তো প্রথমে চিনতাম না যে কোন মরিচটা ভালো হবে, কোন জিনিসটা ভালো হবে। তখন ওই যে দোকানে দোকানে ঘুরতাম, দেখতাম যে কোনটার দাম কেমন, অনলাইন সার্চ করতাম। দোকানদাররা আমাকে বলতো এই লাইনে তো কোনো মেয়ে আসে না, আপনি কেন আসছেন? আপনি বাসায় থাকবেন, আপনি রান্না করেন, অনলাইনে রান্না করেন। তখন আমি বললাম না, আমি রান্না করব না, আপনাদের তো সমস্যা নেই, আমি এইটা নিয়ে এগিয়ে যাব, এবং আপনারা দেখবেন যে বরিশালে আমি কত দূর যেতে পারি আর কি খাঁটি মশলা নিয়ে। এরপরে অনেক কথা শুনেছি, বা আমার গায়ের রং যে কালো এটা নিয়ে অনেকেই করছে যে আপনি কি অভাবে এখানে আসছেন, কেন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ভাবছে যে এর আর কোথায় বিয়ে হয়েছে, কি আর করে হাজব্যান্ড, হয়তো বা করোনা শেষ, হাজব্যান্ডের চাকরি নেই, এই কারণে হয়তো বা সে এই পেশাটাকে বেছে নিয়েছে। যেহেতু আমি করোনা পরবর্তীকালে আমার পেজ খুলেছি, ব্যবসা শুরু করেছি, তখন এটা ওরা বলতেই পারে। তখন আমি কিছু বলতাম না, আমার কি আছে না আছে আমি কখনোই কাউকে এটা বলি না, যে না যখন যে জানবে তখন সে জানবে। আর আমার হাজব্যান্ড কি করে, আমার হাজব্যান্ডের পরিচয়, আমার বাবার পরিচয় আমি পরিচিত হতে চাই না। আমি চেয়েছি যে আমার নিজের নামটা আমি যেন পরিচিত হতে পারি। আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই স্বাবলম্বী আর কি, যে না আমাকে চিনে কিছু লোক। ঠিক আছে আপা, আপনি যে এত যে কাজ করছেন, আপনার শুরুর প্রশিক্ষণটা কোথায় হয়েছিল? আপনি কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন? প্রশিক্ষণটা আমি আসলে প্রথমে ঘর থেকেই নিয়েছি, আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা খুব ভালো নিখুঁতভাবে সেলাই করতো, ওখান থেকেই দেখতাম আমার মা সারাদিন সেলাই করতো, আমাদের জামা করে দিত, হাতের কাজের জামাগুলো। আমার আম্মু যখন ছোট ছিল তখন স্কুল পর্যায়ে এসে সেলাইয়ের উপরে ফার্স্ট সেকেন্ড হয়েছে, কিন্তু ধার্মিকতার কারণে সে করাচি পর্যন্ত যেতে পারেনি প্রতিযোগিতায়। কিন্তু ওইটা আমার একটা ছিল যে আম্মু যেতে পারেনি, ঠিক আছে দেখি আমি কিছু পারি কিনা আর কি। ওখান থেকে এরপরে স্কুল থেকেও আমার ক্লাস 7-এ যখন হাতের কাজ শেখানো হলো ক্লাস ভিত্তিক, তখন আমি ওখান থেকেই শুরু, যে না আমি এখান থেকে কিছু করব, পাটের কাজ দিয়ে আমার কিন্তু যাত্রাটা শুরু। তারপর আস্তে আস্তে বিভিন্ন প্রতিষ্ঠানে বা কারোর কাছে যদি আমি একটা কিছু যে এ পারলে আমি পারবো না কেন, ঠিক আছে আমাকে শিখতে হবে। আর আমি মনে করি শেখার কোনো বিকল্প নেই। আজকে যে আমি এখানে দাঁড়িয়েছি একটা কারণে না, আমি অনেক রকম শিক্ষা নিয়েছি আর কি, আর যেই কারণে আমি আজকে এখানে আসতে পেরেছি। অনেকে বলে যে আপনি একটা কাজ করবেন, একটা নিয়ে আগাবেন, আপনি এতগুলো শিখেছেন কেন? না, আমার কথা হলো যে যেখানে সুবিধা পাবে, শিখতে পারবে, শেখা উচিত। কে কখন কোনটা দিয়ে কাজ করবে এটা কিন্তুই না। আমার কিন্তু মশলা নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু আমি কিন্তু শেষ পর্যন্ত ওটা নিয়েই কাজ করছি। এখন আমাকে কিন্তু মশলা আপা নামে চিনে, অধিকাংশ বরিশাল শহরে কিন্তু বেশি আমাকে মশলা আপা নামে চিনে আর কি। তো এই যে একটা ব্র্যান্ডিং, এইটা কিন্তু আমি একদিনে অর্জন করতে পারিনি, বিভিন্ন রকম ট্রেনিং করেছি, কথা বলা শিখেছি। আমি যখন প্রথম মাইক্রোফোন হাতে নিয়েছি তখন আমি সালামটাও দিতে পারতাম না, এমন একটা ভিতরে আমার একটা জড়তা কাজ করতো। এখন আলহামদুলিল্লাহ 1 ঘন্টাও যদি কেউ কিছু বলতে বলে আমি হয়তো বা পারবো আর কি বলতে। এটা আমার ট্রেনিংয়ের সুফল। এই মশলাগুলো কি আপনি নিজের হাতে কিনতেন নাকি হচ্ছে গিয়ে বাজার থেকে কিনে?
না, আমি একদম বাছাইকৃত মশলা নিজে দাঁড়িয়ে থেকে কিনতাম, যেটা সর্বোচ্চ দাম এবং সর্বোচ্চ ভালো জিনিসটা সেটা এনে তারপরে আমি এটা বাসায় এনে আবার ওটাকে একদম পরিষ্কার করে, আমার লোক আছে 5 জন 6 জন আছে, নারী আমার সব, কারণ আমি নারী, আমি চাই যে ওরা কিছু করুক, সেখান থেকে আমি নারীদেরকে নিয়েই কাজ করি। সেখান থেকে আমি একদম বাছাই করে ধুয়ে শুকিয়ে একদম লাইভে এসেও আমি কাজ করি। আমি লাইভে এসেও কাজ করি এবং চালনি দিয়ে চেলে ওয়েস্টটা ফেলে দিয়ে তারপর আমি প্যাকেজিংয়ে যাই আর কি। আমার তারপর লোগো লাগিয়ে আমি এমনও সময় গেছি যে আমি নিজে উদ্যোক্তাদের বাসায় যে বা আমার কাস্টমারের বাসায় যে আমি পৌঁছে দিয়েছি। এজন্য অনেক উদ্যোক্তা আবার আমাকে বলেছে, আপনি না কেমন জানি একটু আপনার পেস্টিজ কম, আপনি বাসায় যেয়ে দিয়ে আসেন। তখন আমি বললাম যে যার যার ব্যবসায়িক পলিসিটা এক এক রকম। আমার এটা ভালো লাগে যে না, আমি ওর বাসায় গিয়েছি, ওর সাথে 2টা কথা বলেছি, ওখান থেকে আমি আরও 2টা কাস্টমারকেও হয়তো বা পেয়েছি বা একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে, ওর 50টা টাকা বেঁচে গিয়েছি, আমার হয়তো বা 30 টাকা রিক্সা ভাড়া গিয়েছে, ঠিক আছে, কিন্তু যাকে দিয়েছে, আমরা অনলাইনে যারা আছে আমরা প্রোডাক্ট কিনতে চাই, ডেলিভারি চার্জটা দিতে চাই না। এটা আমাদের সবারই একটা মিনিয়া বলতে পারেন, ওখানেই আমাদের কষ্টটা। তা আমি বলছি ঠিক আছে, বরিশালের ভিতরে হলে ডেলিভারি চার্জ আমি দিয়ে আসবো, আমার পথে চলার পথে হলে, আমি তো সারা বরিশাল ঘুরে বেড়াই, সেক্ষেত্রে আমি এই কাজটা করি, আমার কাস্টমারকে আমি বেশিটাই এরকম হোম ডেলিভারি নিজে যেয়ে দিয়ে আসি আর কি। আচ্ছা আপা, আপনার প্রতিষ্ঠান থেকে নারীরা কি ধরনের প্রশিক্ষণ পাচ্ছে? আমার প্রতিষ্ঠান থেকে নারীরা বিনামূল্যেও প্রশিক্ষণ পাচ্ছে। আমার এলাকায় যারা অসহায় আছে, আমি যাদেরকে বুঝি যে না এরা কাজ করতে আগ্রহী কিন্তু পারছে না হয়তো বা অর্থের কারণে, তাদেরকে আমি ফ্রি সার্ভিস দিয়ে থাকি। আবার যদি দেখি যে না এদের কিছুটা আছে, এরা দিতে পারবে, কারণ আমাকেও তো চলতে হবে, আমি যদি সবটাই ফ্রি প্রোভাইড করি তখন তো আমার এই অ্যাসোসিয়েশনটা থাকবে না, যে কারণে তখন আবার আমি তাদের কাছ থেকে কিছু পেমেন্ট নিয়ে তারপর তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমি এখানে ব্লক বাটিকের প্রশিক্ষণ দিয়ে থাকি, তারপর মোমের শোপিস তৈরি করা, তারপর প্লাস্টিকের যে বেতির যে ব্যাগটা ওইটা, ক্রিস্টালের ব্যাগ, এগুলো আমি মোটামুটি, তারপরে যে পাটের যে পণ্যটা হাতের তৈরি পাট দিয়ে জামা করা, এগুলো আমি ওদেরকে শিখিয়ে থাকি। ওয়ালমেট, যে যেটা নিয়ে আগ্রহী হয় সেটা দিয়ে আমি তাদেরকে শুরু করিয়ে দিই যে না আপনারা শুরু করেন, শুরু করলে একদিন দেখবেন যে প্রতিবন্ধকতা আসবে আপা, কিন্তু তার ভিতরে আপনাকে চালিয়ে যেতে হবে, থেমে যাওয়া যাবে না। আমি সবসময় সবাইকে বলি যে থেমে যাবেন না, শুরু করেন, পারবেন। আপা, আপনি বলছিলেন যে মুন্নিস ড্রিম নারী কল্যাণ সমিতি নামক একটা প্রতিষ্ঠান আছে, তো এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য আসলে আমি মনে করি যে আমার সমাজ আমি যদি আমার এলাকাটাকে উন্নত করতে পারি, যার যার অবস্থান থেকে যদি সে এগিয়ে আসে না, তখন দেশ এমনি এগিয়ে যাবে। এখন আমি ভাববো যে আমি সারা বাংলাদেশ নিয়ে কাজ করব, নো, আমি একা মানুষ, আমি সারা বাংলাদেশ নিয়ে করতে পারবো না। আমি যদি আমার 29 নম্বর ওয়ার্ডটা নিয়ে ভাবি, এটাই কিন্তু আমার জন্য এনাফ। ওখানে অনেক নারী আছে, আমি তাদেরকে নিয়ে কিছু করতে চাই আর কি। আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, আমি ব্রাকের সাথে মেন্টর হিসেবে কাজ করছি, উদ্যোক্তা ট্রেনার হিসেবে, তারপরে আপনার ওয়ার্ল্ড ভিশনের সাথে আছি ব্লক বাটিকের ট্রেনার হিসেবে। আমাকে যে ডাকে আমি না করি না, আমি কখনো চিন্তা করি না আমাকে ওখানে পেমেন্ট কত করবে, আমি চিন্তা করি ওখানে আমাকে ডেকেছে, নিশ্চয়ই আমার দ্বারা তার কোনো উপকার হবে, যে কারণে আমি তাদের ডাকে সাড়া দিয়ে থাকি। আর আমি যাওয়া মানে আমার এই নারীরা যাওয়া, ঠিক আছে। আমার এলাকায় এখন অনেক মেয়েরা আছে, ওরা ব্লক বাটিক শিখেছে আমার কাছ থেকে, ওরা টুকটাক করছে, নিজেরটা করছে, বোনেরটা করে দিচ্ছে, আস্তে আস্তে ওরাও আরও বেশি করে করবে। তারপরে হাতের কাজ করছে, জামা তৈরি করছে, এই যে এই আজকে যে জামাটা পরে আসছে এটা আমারই একজন উদ্যোক্তা তৈরি করে দিয়েছে আমাকে, তাকে আমি পেমেন্ট করেছি। সে বলছে আপা দিতে হবে না, কেন, শ্রমের মূল্য অবশ্যই দিতে হবে, ফ্রি কখনো ভালো না। হ্যাঁ, আপনি অন্যের কাছ থেকে 500 টাকা নিলে আমার কাছ থেকে 450 টাকা নিন, কিন্তু একদম ফ্রি দিবেন না। আমি সবাইকে বলি যেটা টাকা দিয়ে শিখেছেন সেটা অবশ্যই টাকা দিয়ে আপনি সার্ভিস দিবেন, দেখে আর কি, বুঝে যে না একে প্রোভাইড করা যাবে তাকে দিয়ে। আচ্ছা, ইনি যে আপনাকে জামাটা উপহার দিয়েছেন বা বিক্রয় মূল্যের বিনিময়ে দিয়েছেন, তিনি কি আপনারই ছাত্রী? হ্যাঁ, আমারই ছাত্রী। আপা, আপনি তো আপনার এই দীর্ঘ জীবনে নানান সম্মাননা অর্জন করেছেন, কোন অর্জনটি আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিয়েছে? আসলে আমি যখন 2022 সালে পেজ খুলেছি, আমার পেজের বয়স যখন 6 মাস, আমার কর্মকাণ্ড, আমার কার্য স্পৃহা দেখে আমাকে 22 সালে আপনার আইসিটি গ্রান্ট দেওয়া হয়েছিল নারীদেরকে, আপনারা হয়তো বা জানেন। তখন ওই গ্রান্টটা আমি পেয়েছিলাম
প্রথম লটের পরে দ্বিতীয় লটে আমি পেয়েছিলাম। যে পাওয়ার পরে আমার যে একটা আগ্রহ জন্মেছে, না কাজ ভালো করলে অবশ্যই তার সম্ভাবনা আছে, সেইখান থেকে আমার স্পিডটা আসলেই বেড়ে গিয়েছে। আমি সব গ্রুপ বলেন সব জায়গায় পোস্ট করি, সব জায়গায় যাই করি, আমার ব্র্যান্ডটাকে আমি তুলে ধরার চেষ্টা করি এবং ওইখান থেকেই শুরু। এবং আপনারা শুনে খুশি হবেন যে 2025 সালে এসএমই মেলা হয়েছে বরিশালে বিভাগীয় পর্যায়ে, আমার স্টল প্রথম হয়েছে যৌথভাবে। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমরা শুনেছি আপনি অনেক সমাজসেবামূলক কাজ করেন, কোন কাজটি আপনাকে বেশি তৃপ্তি দেয়? আসলে সমাজসেবার তো কোনো শেষ নেই, ঠিক আছে। আমার সব থেকে আনন্দ দেয় যখন দেখি যে একটা মা বা বাবা কারো কাছে ভিক্ষা চাইছে যে আমার মেয়েটাকে বিয়ে হবে, কিছু সাহায্য করে, আমার তখন খারাপ লাগে যে একটা বিয়ের জন্য কেন তারা ভিক্ষা চাইবে বা করবে। তখন আমি চেষ্টা করি আমার সোসাইটিতে যারা আছে বা আমার মা বোন ভাই, আমরা সবাই জাকাত দিই কম বেশি, আমাদের সব আমরা একটু এস্টাবলিশ ফ্যামিলি, যাতে আমাদের জাকাত হয়। আমরা ওই জাকাতের টাকাটা চেষ্টা করি যে একজনকে দিতে, যে অসুস্থ তাকে দিতে। তখন আমাদের ওই কাজটা ভালো লাগে যে না, সে একটা কাজ করতে পারছে ওইটা দিয়ে এইটা। তারপরে শিশুদেরকে অনেক সময় আমরা টুকটাক জামা কাপড় কিনে দিই, ওদেরকে ঈদের সময় ডেকে এনে আমি ইচ্ছাকৃতভাবে ওদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াই। আমার বাচ্চার জন্মদিন আমি রেল স্টেশনে করেছি, যে কেকটা কেটেছি আমি ওখানে, যে বাচ্চারা খাবে, ওরা খুশি হবে। আপনাকে খাওয়ায় আমার কোনো লাভ নেই, আপনি একটা প্রেজেন্টেশন আমাকে দিয়ে যাবেন, ওইটা আমার বাসায় আছে, একটা গ্লাস একটা মগ একটা জিনিস, ওটা আমার বাসায় আছে, ওটা আমার লাগবে না। এই জন্য আমি নদীর পাড়ে বস্তিতে আমি বেশিরভাগ টাইমই এগুলো করে থাকি আর কি, যে জন্মদিনগুলো ওদেরকে নিয়ে উদযাপন করি, মাদ্রাসার বাচ্চাদেরকে এনে, এতিম বাচ্চাদেরকে এনে আমি এইভাবে জন্মদিনটা পালন করি। আপনি দারুণ একটা কথা বলেছেন। আসলে আমাদের সমাজে এখন যারা আছেন তাদের পাশে যদি আমরা দাঁড়াই, এটা আমাদের জন্য ভালো হবে এবং তাদের জন্য ভালো হবে। আমরা সবাই আশা করব সবাই যেন তাদের পাশে দাঁড়ায়। আপনি তো এখন হাজারো নারীর ইন্সপিরেশন, তো আপনার জীবন থেকে 3টি শিক্ষা নতুন উদ্যোক্তাদের জন্য বলবেন যারা এখনও তাদের প্রথম পা ফেলতে ভয় পায়। আমি বলবো যে সকল মেয়েকে কিছু করতে হবে, ভয় পেলে চলবে না। স্বপ্ন দেখতে হবে, স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে। স্বপ্ন দেখবো আমি প্রতিদিন সকালে রাতে দেখবো, সকালে উঠে আমি স্বপ্ন ভুলে যাব, নো, আমি সকালে স্বপ্ন দেখবো, ওই স্বপ্নটা আমি সাথে সাথে বাস্তবায়ন করব। সবাইকে এগিয়ে আসতে হবে, একজন নারী এগিয়ে আসলে তার সাথে আরেকজনকে আমি নিয়ে আসবো। হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে, ঠিক আছে। কারণ এখন ডিজিটাল হিংসা আমাদের মধ্যে বেশি, এই ডিজিটাল হিংসাটাকে কমাতে হবে। যে একজন কোথায় গিয়েছে আমি ওখানে যেতে পারিনি, ওকে নিয়ে একটা সমালোচনা, এই সমালোচনা থেকে আমরা দূরে থাকবো আর কি। নিজে কি পারি সেটা থেকে অন্যকে আমি কি দিতে পারছি সেইটাকে বেশি প্রাধান্য দিতে হবে। এজন্য আমি বলবো যে সবাইকে কাজ করতে হবে, কিছু একটা করো। সবার ভিতরে প্রতিভা আছে, প্রতিভাকে বের করে নিয়ে আসতে হবে, নিজেকে নিজে বের করতে হবে। আপনাকে কেউ সহযোগিতা করবে না, আপনাকে ভাবতে হবে যে আপনি কি করবেন। তখন আপনি দেখবেন যে না, আমার ভিতর তো এইটা আছে, ঠিক আছে আমি এইটা দিয়ে শুরু করি, দেখবেন আপনি পারবেন। বাহ, খুব সুন্দর কথা বলেছেন। আচ্ছা আপা, আপনার পরিবার, আপনার সংসার, আপনার কর্মজীবন এত কিছু কিভাবে সামলান? এই এনার্জিটা কোথায় পান? আসলে আমার মানসিক জোর থেকে, আর আমার মা বোন হাজবেন্ড সবাই আমাকে সাপোর্ট করে। যে এই সাপোর্টিংটা যদি থাকে না, আপনি বিশ্ব জয় করতে পারবেন। সবাই, আমার হাজবেন্ডকে আমি সবসময় বলি যে সেরা, সে অনেক সেরা, সে আমাকে সব কিছুতে হেল্প করে, কখনো না বলে না। আমার বাবা মাও না করে না। আমার বাচ্চা দুটোকে যখন আমি রেখে এখানে আসছি, আমার আম্মু দেখবে, এই যে একটা ভরসার জায়গা। এখান থেকে আমি ভোর 5টায় ঘুমের থেকে উঠি, সবাই জানে যে আমি ভোরে উঠি ঘুমের থেকে, আমাদের পরিবার সবাই ঘুমের থেকে ভোরে ওঠে, কারণ এটা আমার আব্বুর নির্দেশ। সে কখনো আমাদেরকে সকালে ঘুমাতে দেখা পছন্দ করে না। এখন পর্যন্ত সে দরজায় এসে করা নক করে, আজানের পর নামাজ পড়ে এসে এসে আমাদের দরজায় নক করবে, দোতলা থেকে নেমে এসে। আমরা কাছাকাছিই থাকি সবাই, আব্বু আম্মু আমরা সবাই একসাথে থাকি কাছাকাছি। যে কারণে আমি এই যে সাপোর্টগুলো পেয়েছি, এখান থেকে আমার আর কি ঘুরে দাঁড়ানো বলেন, সব কিছুই বলেন চক্রাকারে হচ্ছে আর কি। আমি বাচ্চাকে স্কুলে দিয়ে ওই টাইমটা আমি কাজের পিছনে খরচ করি, ট্রেনিংয়ের পিছনে, বিভিন্ন অফিস আদালতে যাওয়া। আমার এটা নেশা। সরকারি অফিস বলেন, যেখানেই বলেন, আমি ওখানে ঢুকে পড়ি। ঢুকে যে সবাইকে জিজ্ঞাসা করি আপনাদের সার্ভিসটা কি, আমাদের জন্য কি রেখেছেন সার্ভিসে। ব্যাংকে চলে যায়, আপনাদের জন্য ট্রেনিং আছে কি মেয়েদের জন্য, বা কী আছে, বা সামনে আসবে কি না। এই যে আপনাদের যে এই যে প্রোগ্রামে, এখানেও কিন্তু আমি ভাইয়ার সাথে ইনক্লুড আছি। আমি ভাইয়াকে বলছি, ভাইয়া আমাদের জন্য কিছু করেন। যে কারণে ভাইয়া আমাদেরকে স্বপ্নগুলোকে তুলে ধরার জন্য আজকে হয়তো বা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে। এরকম আমি সব জায়গাতেই পদচারণা দিয়ে থাকি। ওই যে আমার সাপোর্ট,
সব মেয়েরই সাপোর্ট দরকার। আর সর্বপ্রথম আমি বলবো যে মেয়েদের শিক্ষার আগে ছেলেদের মানসিকতার শিক্ষার প্রয়োজন। মেয়েদেরকে ট্রেনিং করানোর আগে ছেলেদেরকে ট্রেনিং করাতে হবে, যে তাদের মানসিকতার বিকাশ যখন ঘটবে একটা মেয়ে এমনিতে এগিয়ে আসবে। বা আপা, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপা, আমরা একেবারেই আমাদের শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ যে আমাকে এখানে সুযোগ করে দিয়েছেন, আমার মনের কথাগুলো আমি বলতে পেরেছি, এর জন্য ধন্যবাদ। এবং এরকমভাবেই আপনারা এগিয়ে যাবেন, আরও নারীর স্বপ্ন নিয়ে কথা বলবেন, এটাই আশা করব। জি আপা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারাও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, এই গল্প শুধু উদ্যোক্তাদের জন্য নয়, এই গল্প আমাদের সবার জন্য যারা আমরা বিশ্বাস করি পরিবর্তন সম্ভব। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো স্বপ্নবাজকে সাথে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমাদের শো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বন্যা রায় বিদায় নিচ্ছি শি টক্স থেকে। ধন্যবাদ।